হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 20 পৃষ্ঠা নং 231 ভিডিও পাঠ নং 6 করব। বৃত্ত থেকে কি কি পেলাম দেখি। তাহলে প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে পরিধি, যেটা দেওয়া আছে। যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই হচ্ছে পরিধি। এই জন্য আমরা কি করব, পেন্সিল আর কম্পাসের মধ্যে নিজের ইচ্ছে মতো দূরত্ব নেব। নেওয়ার পর আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। এখানে বসে যে কোনো এক জায়গায় বসে আমরা একটি বৃত্ত অঙ্কন করব এভাবে। এটি একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। আর পরিধি বলতে এই যে আমরা ধার বরাবর যে পাক খেলাম সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। মানে ধরে নাও এখানে একটি বিন্দু আছে, এই বিন্দু ধরে আমরা ধার বরাবর এভাবে হেঁটে পুরো পাক দিয়ে সেখানে ফিরে আসলাম, সেটাকেই বলবো বৃত্তের পরিধি। এই জন্য লিখেছে যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে, বক্ররেখা কেন, কেন কি এটা বেঁকে যাচ্ছে, দেখো সোজা যাচ্ছে না, এভাবে বেঁকে যাচ্ছে। বৃত্তটি তৈরি হয় তাই তার দৈর্ঘ্যই হচ্ছে পরিধি। এরপর কেন্দ্র। বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান, সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা পাশে এখানে একটি বৃত্ত অঙ্কন করে দেখাবো। তাহলে যে কোনো মাপ নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে। আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। এবার ধরে নাও আমি এখানে বসালাম কাঁটাটি, কাঁটাটি এখানে বসে বা এখানে বসে একটি আমরা বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দূরত্ব সমান। আমি যেদিকেই পেন্সিলটা ঘোরাই না কেন এদের মধ্যে যে দূরত্ব, এই যে এদের মধ্যে যে দূরত্ব, আমি যদি পয়েন্ট করে দেখাই, এই যে এর মধ্যে দূরত্ব, এর মধ্যে দূরত্ব, আবার এর মধ্যে দূরত্ব, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সমান। আর বৃত্তে যেখানে কাটা বসিয়েছিলাম সেই বিন্দুটার নাম দিয়ে দেব ও। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে ভেতরের নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব বলছে এখানে, এখানে বৃত্তে তো অসংখ্য বিন্দু রয়েছে সমান। আমি যে দিকটাই যোগ করি না কেন এগুলো প্রত্যেকটি কিন্তু সমান। সেই নির্দিষ্ট, অর্থাৎ এই বিন্দুর কথা বলছে, সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এরপর জ্যা। বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পায় সেটি বৃত্তের জ্যা। তাহলে এর জন্য আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে যে কোনো মাপ নিয়ে পেন্সিলের কম্পাসের মধ্যে আমরা এখানে কোথাও বসে এভাবে একটি বৃত্ত অঙ্কন করে নিই। এই হচ্ছে বৃত্ত। এবার
এখানে বলেছে যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করে, যে কোনো দুটি বিন্দু, ধরে নাও এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, তো স্কেল দিয়ে যদি আমরা যোগ করি বিন্দু দুটো, তাহলে এভাবে যোগ করব। এর নাম দিই, এখানে এই বিন্দুর নাম দিই এ, আর এখানে এই বিন্দুর নাম দিয়ে দিই বি। এভাবে দেখো এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এবার এই দুটো বিন্দু যোগ করব। এই দুটো বিন্দুর নাম দিই সি ডি। আবার এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, তাই নাম দেব ই এফ। আবার ধরে নাও এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই দুটো বিন্দু যোগ করি। এভাবে কিন্তু অসংখ্য বিন্দু আমরা যোগ করে যে অঙ্কন করতে পারি। এই বিন্দুর নাম দিয়ে দিলাম এম, আর এখানে এই বিন্দুর নাম দিয়ে দিলাম এন। এবার ধরে নাও এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই দুটো বিন্দু আবার যোগ করে নিই। এই বিন্দুর নাম দিয়ে দিলাম পি, এখানে বিন্দুর নাম দিয়ে দিলাম কিউ। তাহলে সবসময় আমরা বৃত্তের উপর দুটো বিন্দু নিয়ে যদি যোগ করি, সেই বিন্দু দুটো যে রেখাংশ তৈরি করবে সেটাকেই আমরা জ্যা বলবো। বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। এই যে সরলরেখাংশ প্রত্যেক ক্ষেত্রে পাচ্ছি, এগুলোই হচ্ছে জ্যা। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা মানে সব থেকে বড় জ্যা, যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী মানে কেন্দ্র দিয়ে গেছে, তা হলো ব্যাস। এর জন্য আমরা পাশে এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এভাবে আমরা যুক্ত করব। এবার বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, যেখানে আমরা কাঁটাটি রেখেছিলাম। এবার বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে আমরা যখন স্কেলটি বসাবো, তাহলে দেখো এভাবে আমরা যেটা কেন্দ্র দিয়েছে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। এভাবে কিন্তু আমরা অসংখ্য ব্যাস অঙ্কন করতে পারি যেটি কেন্দ্র দিয়ে যাবে। এটা যে নাম দিই এ বি সি ডি, আবার কেন্দ্র দিয়ে আমরা এভাবে একটি ব্যাস নাম দিতে পারি ই এফ। এভাবে কিন্তু অসংখ্য আমরা ব্যাস অঙ্কন করতে পারি। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা, যা বৃত্তের কেন্দ্রগামী, এটা কি জ্যা কিন্তু বৃহত্তম সব থেকে বড়, তা হচ্ছে ব্যাস। এরপর হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ হলো ব্যাসার্ধ। তাহলে এর জন্য আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এর নাম দিয়ে দিলাম ও। বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী, বৃত্তের উপর যে কোনো বিন্দু, ধরে নাও এই বিন্দুর নাম দিয়ে দিলাম এ। সংযোগকারী বলতে যোগ করতে হবে, ও আর এ, সেটাকেই বলবো সংযোগকারী। তাহলে যদি আমরা যোগ করে দিই, তাহলে এই যে সরলরেখাংশটা পেলাম সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এরকম যে কোনো বলছে যে কোনো বিন্দু সংযোগকারী সরলরেখাংশ, তাহলে
এখানে এই বৃত্তের উপর ধরুন এখানে একটি বিন্দু আমি বি নিলাম, এবার বি আর ও যেটা যোগ করব সেটাকেই বলা হয় সংযোগকারী। তাহলে এটিও ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সবসময় সমান হয়, এর মাপ আর এর মাপ সমান। আবার ধরে নাও এখানে একটি বিন্দু আমি পি নিলাম, এবার প্রত্যেকটিকে কিন্তু ও থেকে অর্থাৎ কেন্দ্র থেকে যোগ করতে হবে, তাহলে এটিও কিন্তু ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দু সংযোগকারী সরলরেখাংশ হলো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সবসময় সমান হয়। এরপর বৃত্তচাপ, বৃত্তের যে কোনো অংশ হচ্ছে বৃত্তচাপ। এর জন্য এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। এই যে আমরা এখানে বৃত্তের কেন্দ্র ধরে যে এভাবে করলাম, এটাই কিন্তু একটি বৃত্তচাপ। আবার যতবারই যোগ করব না কেন আমরা, এবার কাঁটাটি এখানে রেখে এই যে আবার দিলাম, এটিও একটি কিন্তু বৃত্তচাপ। আবার এটাকে ঘুরিয়ে এভাবে যতবার যুক্ত করব প্রত্যেকটি কিন্তু বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ মিলে কিন্তু যোগ করে একটি বৃত্ত আমরা অঙ্কন করতে পারি এভাবে। আবার এভাবে যোগ করে দিই, আবার এভাবে যোগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এগুলো কিন্তু বৃত্তের চাপ। আরেকটু যদি বোঝাই, ধরে নাও এখানে আমি কাঁটাটি রেখে একটা অংশকে, কিছুটা অংশকে আমি বারবার ঘষতে থাকি এভাবে। এবার এই অংশের নাম দিয়ে দিই। ধরে নাও এখানে একটি বিন্দু আমি নিলাম পি, এখানে একটি বিন্দুর নাম নিয়ে নিলাম কিউ। তাহলে পি কিউ কিন্তু এখানে চাপ। আবার এই দিকটাও কিন্তু আমরা একই রকমভাবে এইভাবে অনেকবার একই জায়গায় পেনটি লিখে আমরা সেই অংশটিকে একটু মোটা করব। যেমন ইচ্ছে আমরা চাপ নিতে পারি। এই যে দেখো এই অংশটুকুর নাম দিলাম, ধরে নাও এ, এই বিন্দুটা, আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বি। তাহলে এগুলো প্রত্যেকটা চাপ। আবার এই অংশটা চাপ, আবার এই পুরোটাই চাপ। তাহলে বলছে বৃত্তের যে কোনো অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এগুলো প্রত্যেকটি কিন্তু বৃত্তচাপ। এবার দেখো এখানে দেখিয়েছে বৃত্তের এই অংশটি বৃত্তচাপ। এই যে দেখো এইটুকু অংশকে কিন্তু ডিপ করে দিয়েছে। তাহলে বৃত্তের প্রত্যেকটি অংশ কিন্তু বৃত্তের চাপ, বৃত্তচাপ মিলে একটি বৃত্ত আমরা অঙ্কন করতে পারি। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে বৃত্তের এই অংশটি বৃত্তচাপ। তারপরে দেখো এখানে এই অংশটুকু বাকিটুকু ডট ডট দিয়েছে। তাহলে বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত, মানে অর্ধেক অংশকে। এখান থেকে এটা অর্ধেক সম্পূর্ণ করে দিয়েছে, আর এটাকে বিন্দু বিন্দু দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে যেহেতু অর্ধেক নিয়েছে তার জন্য এটাকে বলবো অর্ধবৃত্ত, মানে অর্ধেক বৃত্ত। আর যদি এভাবে পুরোটাকে আমরা যোগ করতাম, এটা যেমন ডিপ করে দিয়েছে, মাঝখানে কোনো ফাঁকা রাখেনি, তাহলে এটা কিন্তু অর্ধেক। যদি আমরা এইটুকু অংশ ঢেকে দিই তাহলে বৃত্তের এইটুকু কিন্তু অর্ধেক অংশ, এই জন্য এটার নাম হচ্ছে অর্ধবৃত্ত। আর অর্ধেক অংশকে কি করেছে, যোগ না করে দেখো দুটো বিন্দুর মাঝখানে ফাঁকা রেখে দিয়েছে। তাহলে এটাকে বলবো অর্ধাংশকে, বৃত্তের অর্ধাংশকে মানে অর্ধেক অংশকে অর্ধবৃত্ত বলে। শিখন সামর্থ্য, পাঠ 20 থেকে আমরা কি শিখলাম? বৃত্ত ও বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা গঠন, পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত আঁকা। তাহলে এখানে পাঠ 20 আমরা 1 থেকে 6টি পাঠের মধ্যে শেষ করলাম। এরপর পরবর্তী পাঠ আমরা পাঠ 21
21 করব